আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। বুয়েটের 8 শিক্ষার্থী আজীবন বহিষ্কার, 52 জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি, সতর্কতা। পাচারের অর্থ ফেরাতে কানাডার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের লকার খোলার অনুমতি পেল দুদক। গুচ্ছে থাকছে 20 বিশ্ববিদ্যালয়। টিকিট বিক্রিতে মেট্রো রেলের আয় 244 কোটি টাকা। মে থেকে শুক্রবার সকালেও ট্রেন চলাচল। সিআরআই এর নামে ব্যাংকে 35 কোটি 21 লাখ টাকার এফডিআর, দুদক। সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন 8 ফেব্রুয়ারি। সীমান্ত থেকে বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে বিএসএফ। নারায়ণগঞ্জে আওয়ামী লীগের লিফলেট বিতরণ, রিমান্ডে 4 জন। নগদের সাবেক চেয়ারম্যান এমডির বিরুদ্ধে মামলা। আর্থিক চাপে বিদ্যুৎ খাত গরমে, লোডশেডিং এর শঙ্কা। সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। ইজতেমা ময়দানে 23 যুগলের যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন। শুল্ক না কমানোয় বেনাপোল বন্দরে ফল আমদানি বন্ধ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 8 শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও 25 জনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই সঙ্গে 27 জনকে শাস্তিমূলক সতর্ক করা হয়েছে। মঙ্গলবার বুয়েটের ছাত্র কল্যাণ পরিদপ্তর পরিচালক অধ্যাপক ডক্টর AKM মাসুদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বুয়েটের অর্ডিন্যান্সের বিভিন্ন ধারা ভঙ্গ করার অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা একাধিকবার মিটিং করেন। এরপর ভিসির কাছে একটি প্রতিবেদন দেন। সেখানে কিছু সুপারিশ করা হয়। এরপর সেটি শৃঙ্খলা কমিটিতে উত্থাপন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে পাচার হওয়া বিলিয়ন বিলিয়ন ডলার ফেরত আনতে কানাডার সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং এর সঙ্গে সাক্ষাতের সময় সম্পদ শনাক্তকরণ, জব্দ এবং পুনরুদ্ধারে সাহায্য চান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনার একনায়কতন্ত্রের সঙ্গে যুক্ত অলিগার্ক, স্বজন পোষণকারী ও রাজনীতিবিদরা বাংলাদেশ থেকে শত শত বিলিয়ন ডলার চুরি করে নিয়েছে, যার একটি অংশ টরন্টোর কুখ্যাত বেগমপাড়ায় সম্পদ কেনার মাধ্যমে পাচার হয়েছে। তারা আমাদের জনগণের অর্থ চুরি করে বেগমপাড়ায় সম্পদ কিনেছে। কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান সাবেক কর্মকর্তাদের লকার খোলার অনুমতি দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত এই আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর গণমাধ্যমকে বলেন, আদালত একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার খোলার অনুমতি দিয়েছেন। এই আদেশের ফলে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সেফ ডিপোজিট তল্লাশির বাধা কাটল। এর আগে গত রোববার লকার খোলার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন দুদকের পরিচালক কাজী সাইমুজ্জামান। 2024-25 শিক্ষাবর্ষে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি 20টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা। বিষয়টি নিশ্চিত করেছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ভিসি অধ্যাপক ডক্টর আনোয়ারুল আজিম আখন্দ। মঙ্গলবার জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসিদের নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অডিটোরিয়ামে গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি কমিটি সভা অনুষ্ঠিত হয়। এর আগে গুচ্ছে থাকতে ইউজিসির বাইরে বিক্ষোভ করেন ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা। গুচ্ছে থাকছে বিশ্ববিদ্যালয়গুলো, এই ঘোষণার পর ইউজিসির প্রবেশ পথ ছাড়েন শিক্ষার্থীরা। মেট্রো রেলে যাত্রীদের কাছে টিকিট বিক্রি করে 2023-24 অর্থ বছরে আয় হয়েছে 243 কোটি 91 লাখ 7,625 টাকা। এর আগের অর্থ বছরে আয় হয় 18 কোটি টাকা। মেট্রো রেল চালুর পর গত সোমবার সর্বোচ্চ 2,82,000 যাত্রী মেট্রো রেলে ভ্রমণ করেছেন। সোমবার রিপোর্টসের ফর রেল অ্যান্ড রোডের সদস্যদের সঙ্গে বিনিময় সভায় মেট্রো রেলের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা সরকারি কোম্পানি GMTCL এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রৌফ এ তথ্য জানিয়েছেন। রাজধানীর দিয়াবাড়িতে মেট্রো রেল ডিপোতে এ সভা হয়। আগামী মে মাস থেকে শুক্রবার সকালেও ট্রেন চলাচলের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আব্দুর রৌফ। তিনি বলেন, মেট্রো রেলের পিলারে পোস্টার লাগানো নিষেধ হলেও নান্দনিকতাকে বৃদ্ধিতে গ্রাফিতি গ্রহণযোগ্য। কিন্তু গ্রাফিতিতে মনের আনন্দ এখন অনেক পোস্টার লাগাচ্ছে, তা বন্ধে সিটি কর্পোরেশন ও পুলিশকে চিঠি দিচ্ছি। আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের নামে একটি ব্যাংকে 35 কোটি 21 লাখ টাকার এফডিআর রয়েছে বলে তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এসব তথ্য জানান। আক্তার হোসেন বলেন, আইএফআইসি ব্যাংকের সিআরআই নামের প্রতিষ্ঠানটির 35 কোটি 21 লাখ টাকার এফডিআর রয়েছে। এছাড়া সোনালী ব্যাংকে লেনদেনের তথ্য পাওয়া গেছে। দুদক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের গবেষণা
প্রতিষ্ঠান CRI এর পরিচালনা পর্ষদ বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি করেছে অভিযোগে দুদক তাদের ধানমন্ডির কার্যালয়ে অভিযান চালায়। তবে অভিযানে গিয়ে কার্যালয়টি বন্ধ পায় এনফোর্সমেন্ট টিম। সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট আগামী 8 ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। ওই সময় করণীয় নিয়ে সুপারিশনামা পেশ করবে 6 কমিশন। মঙ্গলবার 6 সংস্কার কমিশন প্রধানদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংকালে এসব তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় প্রেস সেক্রেটারি শফিকুল আলম, উপপ্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন। আইন উপদেষ্টা জানান, সংস্কার কার্যক্রমের অগ্রগতি নিয়ে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত্য কমিশন প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে 6 সংস্কার কমিশন প্রধানদের বৈঠক অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তের ভারতীয় অংশ থেকে সজীব নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। মঙ্গলবার সকালে পরিবারের লোকজন বিষয়টি জানতে পারে। এর আগে সোমবার দুপুর 2টার দিকে জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্ত থেকে তাকে আটক করে BSF। এ সময় 3 জন বাংলাদেশি নাগরিক সেখান থেকে পালিয়ে যান। নারায়ণগঞ্জের বন্দরে আওয়ামী লীগের কর্মসূচির লিফলেট বিতরণের পর অভিযান চালিয়ে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হায়দার আলী তাদের প্রত্যেককে 1 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে প্রাপ্তরা হলেন বন্দরের কদম রসুল পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, 20 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জামান মিয়া, তার সহযোগী সাইদুল মোল্লা ও মোহাম্মদ ফারুক। অর্থ আত্মসাতের অভিযোগে নগদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ কামাল ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক সহ 24 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে মামলাটি করেছে বলে জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, 645 কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ নগদের বিরুদ্ধে এই মামলা করেছে। বিপুল পরিমাণ দায় দেনার কারণে আর্থিক চাপে পড়েছে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আর বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের কাঁধে এখন 65,000 কোটি টাকার বেশি বকেয়া। এই অবস্থায় দেশীয় বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া পড়েছে প্রায় 8,000 কোটি টাকা। পরিশোধ না হলে কেন্দ্র চালানো সম্ভব নয় বলে জানিয়েছে বেসরকারি মালিকদের সংগঠন। দেশে বিদ্যুতের বর্তমান চাহিদা প্রায় 11,000 মেগাওয়াট। শীত কমে গেলে মার্চ থেকে বাড়বে বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার। ধারণা করা হচ্ছে এবছর চাহিদা বাড়বে 18,000 মেগাওয়াট। আর তাতেই তৈরি হয়েছে লোডশেডিং এর সংখ্যা। এর প্রভাব পড়তে পারে সেচ ব্যবস্থাপনাতেও। ফরিদপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মঙ্গলবার আদালত সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে সোমবার দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুদকের আবেদনে বলা হয়, সাবেক বৈদেশিক কর্মসংস্থান ও স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানের জন্য টিম গঠন করা হয়েছে। খন্দকার মোশাররফ হোসেন দেশ ত্যাগের চেষ্টা করছেন। তিনি দেশ থেকে পলায়ন করলে অভিযোগ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রেকর্ড বিনষ্ট সহ অনুসন্ধান কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে খন্দকার মোশাররফ হোসেনের বিদেশ গমন রহিত করা আবশ্যক। গাজীপুর টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে 23টি যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আসর ইজতেমা ময়দানের মূল বয়ান মঞ্চে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু ও হযরত আলী রাদিয়াল্লাহু বিয়ের দেড়মোহর অনুসারে এ বিয়ে সম্পন্ন করা হয়। শুরা-ই-নিজাম এর ইজতেমা আয়োজক কমিটির সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিবারের ন্যায় এবারও টঙ্গীর 58তম বিশ্ব ইজতেমায় গণবিয়ে আয়োজন করা হয়। প্রথম পর্বের প্রথম ধাপে 63 যুগলের যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ভারতের মাওলানা জোহাইরুল হাসান। ফল আমদানিতে অতিরিক্ত শুল্ক আরোপ করায় বেনাপোল বন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য ফল আমদানি বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার থেকে ব্যবসায়ীরা ফল আমদানি বন্ধের আলটিমেটাম দেওয়ার পর সকাল থেকে কোনো ফলের ট্রাক বন্দরে প্রবেশ করেনি। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অনিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।